মনে রেখেন, বাংলাদেশে যদি এই আওয়ামী লীগ একটাও থাকে তাহলে বাংলাদেশ কখনো শান্ত হবে না। বাংলাদেশকে অশান্ত করে রাখবে। এটা জাউরা কুত্তা। ওরা মানুষের জাত না, ওরা মানুষ না। মানুষ হলে একটা কথা ছিল, মানুষের সাথে ডিল করা যায়, মানুষেরই জাত না। মানুষ পদবাচ্য না। এদের মোটামুটি 10 বছর দৌড়ের উপরে রাখলে এদের সাইজ করে দেওয়া যাবে ইনশাল্লাহ। যারা এদের দৌড়ের উপরে রাখতে পারবে তাদের আমরা আগামী নির্বাচনে জয় করব। ডক্টর ইউনূসকে হটানোর পরিকল্পনা নিয়ে শেখ হাসিনা এবং ওনার মেয়ে পুতুলের মধ্যে তর্কাতর্কি হয়েছে। এখন এই তর্কাতর্কির খবর কি? ওনারা কি পাবলিকলি তর্কাতর্কি করছেন কোন রেস্তোরাঁতে বৈশা অথবা সামনে নেতা কর্মীদের নিয়ে মাঝি কথার কথা ধরেন তর্কাতর্কি করছে? একই দিন জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণায় জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে হতাশ। জরুরি সংবাদ সম্মেলন করে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এটাই বলেছেন যে প্রধান উপদেষ্টার ঘোষণায় জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি। আওয়ামী লীগ যেভাবে মামলা করছে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। আওয়ামী লীগের নেতা কর্মীকে হাতে হ্যান্ডকাপ পড়ায়, আল্লাহ যেন দিন দেয় ওর হাতেও যেন আমরা হ্যান্ডকাপ পড়াতে পারি। আর সাথে সেই উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আর আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ যে কটা আছে আর তাদের এই সমন্বয়করা যারা গোপালগঞ্জে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছে, সবগুলির বিরুদ্ধে সব কটার কোর্টে দাঁড় করাতে হবে। আপা আসবে আবারও ফিরে আসবে। প্রশ্ন হচ্ছে আপা আসবেন না, উনি বিশ্রামে আছেন, উনি আর ফিরবেন না, উনি ওখানে হলিডেতে থাকবেন। ওনার ফেরার আর কোনো সম্ভাবনা এখানে নাই। হাসিনার মামলার রায় আমাদের নভেম্বরের মধ্যেই হবে। আমরা শুনেছি যে আমাদের গত 2 দিন আগে একজন উপদেষ্টা মন্তব্য করেছেন হাসিনার যে মামলার রায় এটাই নভেম্বরের মধ্যেই হবে। পুলিশের এসপি কে এই ঘোষণা দেওয়া উচিত। অস্ত্র নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী দেখা, ওরা বাংলাদেশের মানুষ না, ওরা ভারতের মানুষ। ওরা বাপের বাড়িতে চলে যাবে। ওদের মারে যেখানে নিয়ে গেছে সেখানে কি নাকি ভাঙিয়া ফেলবে রাস্তায়। না, খুব বাজে ভাষা, এটা বললাম না। নাজমুল, যেটা তুই লিখেছিস কার ওইটা ভাঙবি, ওইটা তোর মা বোনদের ওইটা ভাঙা হবে। আসতে বলিস তোর লোকজনে, তোর বাপ ভাই বোন যা রেখে গেছিস দেশে, সেই লোকগুলি কালকে রাস্তায় নেমে আসবে, সেটার চামড়া উড়াই ফেলবে। ধরে আসতে বলিস। তোদেরকে এই ধরনের কর্মসূচি কে দিতে বলে আমি জানি না, প্রতিটা কর্মসূচিতে তোদের ড্যামেজ হবে। এখন এই যে নতুন করে তোদের নির্বাচনে আনা টানা যা কথাবার্তা হচ্ছিল না, এখানে তোরা শেষ পেরেকটা ঢুকাইলি। অবশ্যই ভয় পেয়েছে আওয়ামী লীগের মাদার বোর্ডেরা, তোদের অবশ্যই ভয় পাই। তোরা তো সেই দল রাজনৈতিক প্রতিহিংসার কারণে 45,000 মানুষকে খুন করে ফেলছে। সেটা স্বাধীন একটা দেশের, সদ্য স্বাধীন একটা দেশে, একটা দেশের ভেতরে একজন আলেম শুধুমাত্র ধর্ম প্রচারের কারণে তার ঘরের ছোট 6 মাসের বাচ্চা সহ ঘরের ভেতরে ঢুকিয়ে তোরা বোমা মেরে ফেলেছিস। তোদেরকে ভয় পাওয়ার অনেক কারণ আছে। গান পাউডার দিয়ে মানুষ মেরেছিস। ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমে এসেছিল সড়ক আন্দোলনে, কোটা সংস্কার আন্দোলনে, তাদেরকে পিটিয়ে যেভাবে রক্তাক্ত করেছিস, সবশেষ তাদেরকে হত্যা করেছিস। 2400 2400 মানুষকে তোরা হত্যা করেছিস। তোদেরকে ভয় পাওয়ার অনেক কারণ আছে। ব্যাপক হিংস্র তোরা, কিন্তু তোরা কখনো সামনাসামনি এসে তারপরে দাঁড়ানোর এই সাহস তোদের কখনোই হয় নাই, এখনো নাই। তোদের যদি মিনিমাম কোনো লজ্জা শরম কিছু থাকতো, অন্তত মানে কম যদি একজোট তোরা মানুষের সামনে মুখ দেখাইতিস না। এইভাবে মানুষ যায় রে, এইভাবে কোনোদিন মানুষ যায়? এমনে পলায় যায় মানুষ? কেউ কয়েক ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ শূন্য করে দিলি তোরা। এরকম এক পলাতক দল আবার হুঙ্কার দেশ বিদেশে বসা আমাদেরকে বলতে আমাকে পলাতে, বেটা আমরা পলাতক রে। কলারের ধৈরা তোদের আওয়ামী লীগের যুবলীগের লোকজনের কলারের ধৈরা ভোট কেন্দ্রের মধ্যে আমি একা, হাতে পিস্তলও ছিল না, গানও ছিল না, কিছুই ছিল না, একা থাপড়াইছি। এটা তো ক্যামেরায় নাই। ঘুষাইছি, যা লাথি মারছি, পেছনে পা হোগার মধ্যে লাথি দিছি, বাইরে এখান থেকে। কালকে মাঠে নামবি, রাস্তায় আসবি, এত সাহস তোদের। যদি কালকে তোরা রাস্তায় নেমে দেখাইতে পারিস 500 মানুষ এক জায়গায় হয়েছিস এবং সেইখানে 5 মিনিট ছিল, তোরা সেভাবে মিছিল করিস, মনে হয় দৌড় প্রতিযোগিতা। ওইখানে ওই যে ওসান বোল্ট আছে না, ওসান বোল্টে যদি নাকি তোদের সাথে দাঁড় করায় দেওয়া যায়, 100 মিটারের দৌড়ে তোদের সাথে পারবে না। তোদের এত ভয়ঙ্কর রকমের দৌড় তোরা দিস, টাকা পয়সা দিয়ে কিছু বাইনাটা নিয়ে হয় বাংলা কি হলো, কিছুক্ষণের মধ্যে এই জিনিস নাই। এই হয়েছে তোদের অবস্থা। এখন তোদেরকে পরামর্শ দেই কিছু, তোদের কাছে পরামর্শ হইলো মাপ চা, যা করছিস স্বীকার কর। এটা তোদের দিয়ে জীবনে সম্ভব না, কারণ তোদের ভেতরে, তোদের মস্তিষ্ক, তোদের চিন্তা ভাবনা যা কিছু আছে, এর সাথে পৃথিবীর কোনো মনুষ্য সমাজের কারোর চিন্তা ভাবনা মিলবে না।
আওয়ামী লীগের জন্য 13 তারিখের বাম্বু মোবারক থাকলো, কালকে ঈদ মোবারক লাইভ হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমার মনে হয় গত 15 মাস আগে এরকম একটা জাল পাচ্ছে একটা সাইডে, আর 3 সাইড থেকে পোলাপান লাগাই দিছে। এক সাইড খোলা রাখছে, মানে জাল আছে ওইখানে, আর 3 সাইড থেকে পোলাপান লাগাই দিছে চিলড্রেন পার্টিকে, যে তোরা হুর 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 করতে থাক, এদিক থেকে দৌড়া ওদিক থেকে দৌড়া, দেখবি ওই খালি মনে কইরা ওই রাস্তা দিয়েই যাবে আর ওই জালে আটকা পড়বে। ঠিকই এখন সব জালে আটকা পড়ছে ভাই। হ্যাঁ, এখন ওইখান থেকে বাইছা বাই করবে উনি, কোনটাকে ধরবে আর কোনটাকে ছাড়বে। পুরানা মাল নতুন বোতলে ঢুকাইয়া, পুরানা মাল নতুন বোতলে ঢুকাইয়া খাওয়াইবেন। এর মধ্যে একটা কথা মনে পড়ে গেল, এক মাতালের বুঝছেন মাছ রাইতে নেশায় পাইছে, এখন মদ খুঁজা পাইতেছে না। ও করছে কি জানেন, মদের মালিকরে ফোন দিছে, দোকানের মালিকরে ফোন দিয়ে বলতেছে সকাল কয়টার সময় দোকান খুলবেন। দোকানদার বলছে সকাল 9টায়, বুঝলা রাইখা দিছে। আবার 5 মিনিট পর ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে দোকান কয়টার সময় খুলবেন। মালিক তো ভাই মিজাজ খারাপ হয়ে গেছে, বেটা তোর কইলাম না সকাল 9টার সময়। স্যার মিজাজ খারাপ করেন না, আমি তো আপনার দোকানের ভিতরে আটকা পড়ছি, যার জন্য জিজ্ঞাসা করতেছি কয়টার সময় খুলবেন। বইলা ফোনটা কাইটা দিছে। মালিক তাড়াতাড়ি ভাই চাবি নিয়ে দোকানের দিকে দৌড়, আইসা দোকান খুঁজা দেখে যে না কেউ নাই। হায় হায় কি ব্যাপার, আমার তাহলে কে ফোন দিল? দোকানটা আবার বন্ধ করতে যাবে যখন, তখন দেখে পিছনে একজন কাস্টমার দাঁড়ায় বলতেছে দোকান যখন খুলছিনি একটা বোতল দিয়া দেন। আসলে ওই লোকটাই ফোন দিছে, কতটা চালাকি করে দেখেন দোকান খোলাইছে এবং ওই মাছ বাইতে বোতল নিয়ে নিছে। দেখছেন বুদ্ধি থাকলে বাপেরও বাপ ডাকতে হয় না। আজকালকার পোলাপান তো এরকমই, বাপের কয় হুক্কা হান, আজকালকার পোলাপান এই টাইপের পোলাপানের সাথে ভাই পারবেন না। এবার আসি লকডাউনে। হ্যাঁ ভাই লকডাউন, ওই করোনার সময় শুনতাম না লকডাউন, সেই লকডাউন আবার ঢাকা শহরে চারিদিক থেকে ঢিলা ফেলাইছে তো ঢাকা শহর। ওনারা খায়া দিবে ঢাকা শহর, ওনাদের নেতা কর্মী সবাই সোশ্যাল মিডিয়াতে ঝাঁপায়া পড়ছে। আর এদিক দিয়েও ভাই পুলিশ বিজেপি ঝাঁপায়া পড়ছে, যেখানে পাইতেছে ওইখানেই একদম লাল কইরা দিতেছে। ভাই ব্রাদার ঘাবড়াবেন না, এটা কোনো নতুন দৃশ্য না, কিন্তু রায়ের সময় এরকম দৃশ্য আপনারা আগে দেখছেন। একটু খেয়াল করে দেখেন, যখনই জামাত ইসলামের কাউকে ফাঁসি দিত, যেদিন ফাঁসির ডেট থাকতো অথবা যেদিন রায়ের ডেট থাকতো, সেদিন কি দেখেন নাই এভাবে ঢাকা শহর ঘেরাও করে ফেলতো পুলিশ, র্যাব, বিজেপি, চারিদিক থেকে ঢাকা ব্লক করে দিত ওই রায়ের দিন অথবা ওই ফাঁসির দিন। এগুলো কি ভুলে গেছেন? আপনাদের মনে নাই আল্লামা সাইদি হুজুর যেদিন মারা গেল, ওনার লাশ যেদিন বের করলো জেলখানা থেকে, ঢাকা শহরে ওনার কোনো জানাজা করতে দেয় নাই, এবং পুরা ঢাকা শহর শুধু লকডাউন না ভাই, কারফুর মতো অবস্থা কইরা ফেলাইছিল। তো পুরা ঢাকা শহর ঠিক একই অবস্থা, এখন যে অবস্থা দেখছেন আল্লাহর মাই দুনিয়ার ভাই, সেম দৃশ্য এখন। আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে রায়ের সময় যা আমরা এখন দেখতেছি, অতীত তাই দেখছি। এই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল শুরু করছিল কে জানেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এটা শুরু করছিল। এই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের যে আইডিয়াটা, এটা হলো ডক্টর কামাল হোসেন এবং আরো 2 জন ছিল ওনার সাথে, ওনারাই এই আইডিয়াটা দিছিল এবং এটাতে বিচার কার্য শুরু করছিল। একটা টাইমে এটা ঝিমায়া পড়ছিল, তারপরে 2010 সালে এটা ঝাড় ফুক কইরা ঝাইরা মুইছা আবার শেখ হাসিনা শুরু করলো, এবং এই বিচার ট্রাইব্যুনাল থেকেই ফাঁসি দেওয়া হয়েছে। সেম বিচার ট্রাইব্যুনাল, উনার তৈরি বিচার ট্রাইব্যুনালে ওনার রায় আসতে যাচ্ছে, আর রায় আসার আগে উনি যা করতো এখনো তাই হচ্ছে। দেখেন ভাই উপরওয়ালার কি নীলা খেলা। আপনাদের মনে আছে 2023 সালে এই নরসিংদী স্টেডিয়ামে শেখ হাসিনা ভাষণ দিছিল, তখন কি বলছিল? ওই বেটা বাংলাদেশে আয়। কাকে বলছিল? তারেক রহমানকে। আরো কি বলছিল? এই যে বাসে আগুন দেশ, এখানে আগুন দেশ, এবং এই আগুন নিয়ে উনি ওনার আওয়ামী লীগের কর্মীদেরকে বলছিল যারে যেখানে পাইবা ধইরা ওই আগুনের মধ্যে ফেলা দিবা, আগুন দিয়া পোড়াইয়া দিবা, যারা বাসে আগুন দিবে তাদেরকে ওই বাসের আগুনের মধ্যে পোড়াইয়া দিবা, তাইলে বুঝতে পারবে আগুনের জ্বালা কেমন। 2023 সালের 12ই নভেম্বরে এই নরসিংদী স্টেডিয়াম থেকে এই বক্তব্য উনি দিছিলেন। আজকে দেখেন 2025 সালের 13ই নভেম্বর আবার একই কথা বলতেছে। এখন উনার কথা অনুযায়ী উনার যে কর্মীরা যারা এই অপকর্ম করতেছে তাদেরকে ধইরা ওই বাসের আগুনে ফেলে দেওয়া উচিত না। উনার কথাই তো, উনি তো বলছে বাসের আগুনে হাত পোড়ায় দিতে, তাইলে আগুনের জ্বালাটা বুঝবে। এখন উনার কথা রাখতে গেলে তো উনার কর্মীদের হাত পোড়ায় দিতে হয়। চিন্তা করেন, আমার তো মনে হয় ডক্টর ইউনূস স্যারকে মেরে ফেলাবার জন্য ওরা হাজার কোটি ডলার অলরেডি মার্কেটে খরচ করছে ভাই, খরচ করছে। হ্যাঁ ভাই মেরে ফেলতে পারে, এই টার্গেটই তো তারা আগাইতেছে। কিন্তু এভাবে কি দেশটা আগাবে? না, এভাবে আগাবে না। সমস্ত শয়তানির রাস্তা বন্ধ ভাই। ওই যে প্রথম বললাম না, জাল পাইতা পোলাপান লাগাই দিছে, পোলাপান হুর 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 কইরা এক জায়গা নিয়ে ঠেকাই দিছে। পুরা দেশের সমস্ত রাজনীতিবিদরা ভাই ওই জালে আটকা করছে। কি সুন্দর ভাবে দেখেন চা নাস্তা খাওয়ায়া নিজের সাথে সফর সঙ্গী বানায়া নিয়ে যায়, আবার আইনা ছাইরা দেওয়া, আবার বলা যে উনার মধ্যে আমরা জিয়াউর রহমানকে খুঁজে পাই, জিয়াউর রহমানের ছায়া আছে ডক্টর ইউনূস স্যারের মধ্যে। আবার বলি যে নো প্রতারক, মানে আধা পাগল বানায় দিছে। কারণ ওই যে জালে আটকা পড়া সবাই ছটপট করতেছে। এখন উপায় কি? উপায় একটা আছে ভাই, উপায় একটা আছে। সেটা কি জানেন? সিদ্ধান্ত দিয়া দেওয়া, ডিসিশন দিয়া দেওয়া। মনে রাখবেন নেতা সেই
যে সিদ্ধান্ত দিতে পারে, হোক সেটা ভুল সিদ্ধান্ত, হোক সেটা বেঠিক সিদ্ধান্ত, কিন্তু সিদ্ধান্ত দিতে হবে। সিদ্ধান্ত নিয়ে যদি গবেষণা করতে থাকে, ইনডিসিশনে ভুগতে থাকে, তাহলে ভাই সে নেতা না, তাকে নেতা বলা যায় না। যেমন ধরেন তারেক রহমান সাহেব সিদ্ধান্তই নিতে পারতেছে না গত 1.5 বছরে দেশে আসবে কিনা। ওনার একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, হোক সেটা ভুল সিদ্ধান্ত, যদি চলে আসতো অন্যরকম ফলাফল হইতো, কিন্তু এখনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। সেম কি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারও কোনো সিদ্ধান্ত নিতে পারবে না? উনি কি শুধু যমুনাতে বসে থাকবে, যমুনারই লন্ডন বানিয়ে চুপচাপ বসে থাকবে? তা তো হয় না, সিদ্ধান্ত দিতে হবে। সিদ্ধান্ত সময় চলে আসছে, রায়টা ঘোষণা হইতে দেন, তারপরে সিদ্ধান্ত আসবে। আর এই সিদ্ধান্ত কে মানলো না কিচ্ছু যায় আসে না। এটা একটা বিপ্লবী সরকার, বিপ্লবী সরকার যেটা সিদ্ধান্ত দিবে সেটাই হবে, হোক না দেরি। যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই তো সকাল, আমাদের জন্য এখন সকাল ভাই, এখন সকাল। জেগেছে জনতা, জেগেছে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আপনারা জানেন আগামীকাল 13ই নভেম্বর ইতিহাসের সর্বনিকৃষ্ট সাইকোপ্যাথ খুনি হাসিনা দিল্লির সিংহাসন থেকে যে লকডাউনের ঘোষণা দিয়েছে, সমগ্র বাংলার মুক্তিকামী জনতা এই লকডাউনকে কিনা পরে প্রত্যাখ্যান করেছে। আপনারা জানেন 5 আগস্ট খুনি হাসিনা রাজধানী ঢাকা থেকে সমগ্র বাংলাদেশের প্রতিটি রাজপথকে ছাত্র জনতার লাশের স্তূপ বানিয়ে, পাগলা বানিয়ে দিল্লিতে পালিয়ে গেছে শেখ পরিবারকে সাথে নিয়ে। আজকে শেখ হাসিনার লকডাউনের ঘোষণা শুনে ঘোড়াও হাসে। আমি বলতে চাই, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা করেন, আপনারা শেখ হাসিনাকে নেতৃত্ব থেকে মাইনাস করুন, তারপরে আপনারা রাজনীতি করতে পারবেন কি পারবেন না এদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। আমি বলতে চাই, সমগ্র বাংলাদেশে আজকে আগুন সন্ত্রাসের একটা অবহেলা দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে শেখ হাসিনা এবং শেখ পরিবার, তারা কোটি কোটি টাকা এই দেশ থেকে দুর্নীতির মাধ্যমে লোপাট করে বিভিন্ন বারাটের সন্ত্রাসীকে টাকায় কিনে তারা সুরাগুপ্তভাবে আগুন সন্ত্রাস সৃষ্টি করে জনগণের ভিতরে একটি আতঙ্ক বিরাজ করছে। ইনশাআল্লাহ আগামীকাল 13ই নভেম্বর ঢাকার প্রতিটি অলি গলি থাকবে ছাত্র জনতার দখলে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। শেখ হাসিনার শেষ ফ্যাসিজমের শিকড় এই বাংলার জমিন থেকে আমরা জনগণ চিরতরে উৎখাত করবো বলে বিশ্বাস করে সাধারণ জনগণ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন শেখ হাসিনার হাতে রক্তের দাগ, শেখ হাসিনার হাতে এদেশের গণতন্ত্র হত্যা হয়েছে। শেখ হাসিনা গণতন্ত্রের মুখোশ পরে বাংলাদেশকে স্বৈরাচারের সিংহাসন বানিয়ে ফেলেছিল। তাই আমি সমগ্র বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলবি, শেখ হাসিনাকে ঘৃণা করা আমাদের ইমানি দায়িত্ব। নজিরবিহীন ঘোষণা, অকল্পনীয় ঘোষণা। ডক্টর ইউনূস সরকারের কাছে দাবি আদায় করতে যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি। কি ঘটবে জানেন? আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা করতে যেরকম বাধ্য হয়েছিল সরকার, জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবি আদায়ে সরকারকে বাধ্য করবে জামাত চরমোনাই, সামনে এনসিপি ওখানে যোগ দিবে। এটা হতে পারে একটা বিষয়, যদি এরকম হয় ভালো। যেটা ইউনূস নিজেই বলেছেন যে আপনারা আন্দোলন করেন, এমন পরিস্থিতি তৈরি করেন আওয়ামী লীগ নিষিদ্ধের মতো, যাতে আমি বাধ্য হই আপনাদের দাবি মেনে নিতে। যদি এরকম হয়ে থাকে, আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে এরকম হয়েছিল বলে অনেকে বলেন, এবং এনসিপি শেষের দিকে এসে এখানে খেলবে, তাহলে অসাধারণ ঘটনা ঘটবে। এবং এটা হওয়া প্রয়োজন। ইউনূসের আন্তরিকতা থাকা বা ইউনূসকে চাপ দিয়ে ইউনূসের মাধ্যমে এটা করা, এই প্রত্যাশা ইউনূস নিজে করুক, এটা ইউনূসের জন্য ওয়াজিব। কেন? ইউনূসের ফাঁসি চাই বিএনপি। আপনি জানেন না? জুলাই সনদের আইনি ভিত্তি এবং নির্বাচনের আগেই যদি গণভোট না হয়, নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে, জুলাই বিপ্লবের আইনি বৈধতা না পেলে ডক্টর ইউনূসের ফাঁসি হবে, সব উপদেষ্টাদের ফাঁসি হবে, সাদিক ক্যাম্প থেকে শুরু করে সব বিপ্লবীদের ফাঁসি হবে। অতএব জামাত চরমোনাই কেন এত সিরিয়াস বলেন? এই যে যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করতে চায়, এর মানে ডু অর ডাই, পিছ ওয়াটার কোনো সুযোগ নেই। কেন? আরে বিএনপি যেটা করতে চায় তো সব জুলাই বিপ্লবীদের ফাঁসি হবে। এখন বিএনপি তো জুলাইয়ের সাথে সরাসরি জড়িত ছিল না, এটা তো তারা নিজেরাই ঘোষণা দিয়ে রেখেছে। অতএব জুলাই বিপ্লবীদের ফাঁসি হলে কি হয়েছে? ইউনূস সব উপদেষ্টাদের ফাঁসি হবে। এবং জামাত সরাসরি জুলাই বিপ্লব ক্লেম করে, শিবিরের ছেলেরা এটা ঘটিয়েছে ক্লেম করে। অতএব সাদিক ক্যাম্পের তো ফাঁসির দড়ি থেকে বাঁচাতে হবে, যার ফলে জামাত এখন অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করছে। ইউনূস জামাত মিলে, যেহেতু ইউনূসকে বাঁচতে হবে ফাঁসির দড়ি থেকে, এজন্য ইউনূসকে এটা করতে হবে। ইউনূসের প্রত্যাশা করা উচিত জামাত লক্ষ লক্ষ লোক নিয়ে যমুনার সামনে অবস্থান করে আমাদেরকে বাধ্য করুক। আর বিএনপি কি করবে? এর পাল্টা জামাতকে যমুনার সামনে থেকে ধাওয়াতে মাঠে নামবে, নামুক, আসুক, দেখি কি পারে। মজা না? জমছে না খেলা? অনেক সুন্দর। এবার যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা 8 দলে সংবাদ সম্মেলন করে। এটা যুগান্তকারী ঘোষণা, নজিরবিহীন ঘোষণা, অকল্পনীয় ঘোষণা, কেউ কল্পনা করেনি। তাহলে ফলাফল কি? ওই যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা ইউনূস চায়নি কিন্তু বাধ্য হয়েছিল, নিষিদ্ধ নিয়ে ঘরে ফিরেছিলাম আমরা, এরকম এটা হবে।
আগামী 16 নভেম্বরের মধ্যে 5 দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জামাত সহ সমমান 8 দল। লাইনটা খেয়াল করেন, অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি, এর মানে অকল্পনীয় বিষয় ছিল। লাগাতার অবস্থান, খাতা বালিশ নিয়ে অবস্থান, বাহির থেকে আমরা ওখানে যারা অবস্থান করবে তাদের জন্য পানির ব্যবস্থা করব, তাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা করব, আপনারা বসেন ওইখানে, রাতে যারা থাকবেন তাদের খাওয়ার ব্যবস্থা করব। অনির্দিষ্টকালে কোনো নড়াচড়া নাই, যমুনার সামনেই পুলিশ বাধা দিলে বাধা উপেক্ষা করে সেখানে বসা হবে। জুলাই বিপ্লবীদের ফাঁসির দড়ি আমরা কিছুতেই আগিয়ে দিতে পারি না। এই আন্দোলন কিসের আন্দোলন? জুলাই বিপ্লবীদের যেন ফাঁসি না হয় সেটা প্রতিরোধের আন্দোলন। যারা এর বিরোধিতা করবে তারা ইউনূস সহ জুলাই বিপ্লবীদের ফাঁসি চায়। বিষয়টা জনগণকে জানিয়ে দিন, বুঝিয়ে দিন। এই জন্য ইউনূসের এই কর্মসূচিতে সায় থাকার কথা। বুধবার যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তারা। আর বিএনপি কোনো কর্মসূচি নাই, কারণ জনগণের বিরুদ্ধে, জুলাই বিপ্লবের বিরুদ্ধে কর্মসূচি দেওয়া যায়? দেন না, সাহস থাকলে একটু মাঠে কর্মসূচি দেন, দেখি কি পারে। সবচেয়ে ভালো লেগেছে হুম্মাম কাদের চৌধুরীর একটা পোস্ট। সে বলেছে, আমি এই ভোট চোর এবং জানোয়ারদের ভোট চাই না, আমি আওয়ামী লীগের ভোট চাই না, এতে আমার ফেল করলে আমি ফেল করবো, আমাকে যেন তারা ভোট না দেয়, তারা যেন জামায়াত ইসলামকে ভোট দেয়। এই দুঃসাহস দেখানোর ক্ষমতা শুধুমাত্র টাইগারের, মানে যারা মানে আপনার টাইগার খাপসেই সম্ভব। টাইগারের বাচ্চা টাইগার, মানে বাঘের বাচ্চা বাঘ, সেই এটা মানে বলতে পারে, সাধারণ কেউ এটা বলতে পারবে না। বলেছে যে আমার আওয়ামী লীগের ভোট নাই। এই কথাগুলো যদি আজকে বিএনপি জামাতের পক্ষ থেকে ডাইরেক্টলি আসতো, আমরা এই ধরনের আগুন সন্ত্রাস আমরা দেখতে পারতাম না। 17 বছর যারা দেশটাকে জিম্মি করে রেখেছিল, আজকে দেশ যখন ঘুরে দাঁড়াচ্ছে, রাজনৈতিক গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার ফেরত এসে মানুষ একটা স্টেবল সিস্টেমের দিকে যাচ্ছে, সবাই মিলে চেষ্টা, মানে বাংলাদেশের মানুষ মিলে সেই জায়গাতে তাদের এই কর্মকাণ্ড, শুধুমাত্র আমি যদি কাউকে দায়ী করে থাকি তাহলে জামায়াত এবং বিএনপির ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা, দূষিত মন মানসিকতা এবং দেশপ্রেমহীন রাজনৈতিক সাইকোলজি বা মেন্টালিটিকেই আমি দুষবো। আমি মনে করি আওয়ামী লীগের এই মতে শূন্যর উপর বসবাস, সরকার পড়বে না, কিছুই হবে না, কোনো জিনিসটা তাদের দখলে নাই। কিন্তু তাদের দুঃসাহসটার একমাত্র এই সাহস যোগানদাতা বিএনপি এবং জামায়াতের কিছু নেতৃবৃন্দ আর আপনাদের অনৈক্যের রাজনীতি। আপনারা 17 বছর লাঠিগুতা খেয়েছেন, জেল জুলুম, নির্যাতন, খুন গুমের শিকার হয়েছেন, শিক্ষা নিতে পারলেন না আপনারা এখন পর্যন্ত। এটা হলো সবচেয়ে দুঃখের বিষয়, এবং এটা শুধু দুঃখের বিষয় না, রীতিমতো ভয়ঙ্কর এবং আতঙ্কের বিষয়। কারণ এই রাজনীতিবিদরাই তো আগামীতে দেশ চালাবে। তাহলে বাংলাদেশের কি আসলে মানে এই 22 কোটি বা 17 কোটি, 18 কোটি, 20 কোটি, 22 কোটি যাই বলেন, এই মানুষগুলোর মুক্তি আসলে মানে কিভাবে আসবে? দিস ইজ দ্য বিগেস্ট, আমি যদি বলি যে মানে কনসার্ন ফর এন্টায়ার ন্যাশনাল, লেডিস এন্ড জেন্টলম্যান। মানে তারা এত কিছুর পরেও তাদের মধ্যে বিন্দু মাত্র কোনো ধরনের আমি যদি সমালোচনা বা আত্ম উপলব্ধি হয় নাই যে কাকে নিয়ে রাজনীতি করা যাবে, কাকে সুযোগ দেওয়া যাবে না, কাকে সুযোগ দেওয়া যাবে। বরং এটা আপনারা এখন বসে এই সময়ে, যখন 13 তারিখ, আমি আবার বলছি, আওয়ামী লীগের কোনো কিছুই নাই, শুধু আছে কিছু টাকা। এই যে বাংলাদেশের গরিব টাকা লুট এই যে টুকাই পাগল বানিয়ে তাকে দুইটা মানে এই ককটেল দিয়ে সেরেছে মাঠে, মানে এই অবস্থা হলো, দুইটা মারলো, তারা এটা মনে করে তার আন্দোলন। এই দুঃসাহসটা দেখানোর সুযোগ কারা দেখিয়েছে? আপনারা যারা রাজনীতিবিদরা, অপদার্থ যারা আছেন, অপদার্থরা এবং চরম দেশ বিরোধী ডিসফাংশনাল মানে অপরাজনীতি যে আপনারা যে সত্যিকার অর্থে রাজনীতির রয়ের দ্বারা কাছেও নাই, সেটা আপনারা প্রমাণ করেছেন এই কয়েকদিনে, এবং দ্যাটস হোয়াট ইট ইজ। দুঃখ লাগে যে এই বাংলাদেশটা মুক্ত হয়েছিল অনেক প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করা হয়েছিল। আবার আমি এটাকে অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা বলি। এটাকে যদি কেউ দ্বিতীয় স্বাধীনতা মানতে না পারে, তাকে বলবেন সে যেন বাংলাদেশ ছেড়ে চলে যায়, তাকে বলবেন তার বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। এটা ক্লিয়ারলি এবং লাউডলি বলতে চাই, এটা বলবেন সবাই। এটা অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা। এটা উপলব্ধি কেউ করতে পারে না কোনো রাজনীতিবিদ, তার রাজনীতি করার অধিকার বা সুযোগ থাকা উচিত নয় বলে আমি মনে করি। দ্যাট ইজ দ্য বটম লাইন। জুলাইকে মেনেই আপনাকে রাজনীতি করতে হবে। আমি জুলাইকে 71 সাথে নিতেছি না, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে জুলাইকে যারা রিজেক্ট করবে, অস্বীকার করবে, এরা ভারতীয় দালাল। এটা তো আমরার মানা, হ্যাঁ আমরার মায়ের না জিয়াতের লো ভালো হইতে না কইলাম আক্কাবারে সুইরালাম তো পাশের বাড়ির সাসি জেডিরা শোনে। কিন্তু শেখ হাসিনা বা পুতুল যখন কথা বলেন, নিশ্চয়ই এরকম টোনে যে দরজা বের হইয়া পাশের রুমে যাবে, নিশ্চয়ই এরকম টোনে কথা বলেন না। সো বিষয়টা হচ্ছে তথ্যটা কই থেকে আসছে? আচ্ছা দেখি ঘটনা কি। ঘটনা হচ্ছে দিল্লিতে শেখ হাসিনার গোপন আস্তানা থেকেই চলছে নাশকতার গোপন প্রস্তুতি। তো নাশকতা কি? আন্দোলনের পরিচালনার যে কৌশল, তা নিয়ে শেখ হাসিনা এবং ওনার মেয়ে পুতুলের মধ্যে গত 4 নভেম্বর কথা কাটাকাটি হয়েছে। কি কথা কাটাকাটি হয়েছে? পুতুল মাকে এই মুহূর্তে চুপ থাকার অনুরোধ করেন। আছে না আমরা বোনেতে, আম্মা তুমি বেশি কথা কইও না, আপনি বেশি বুঝেন। তো মায়াই আবার একটা খিসে, তুই কি আমার থেকে বেশি বুঝছ, তুই আমার গড়ে হয়েছ, আমি তোর গড়ে হয়েছি। নিশ্চয় শেখ হাসিনার পুতুল এই ভাষা ব্যবহার করেন না, ওনারা ডিপ্লোম্যাটিক ভাবে বলেন যেন দেয়ালেরও কান আছে। কিন্তু এই কান ভেদ করে এই নিউজ আবার মাহমুদ ভাইয়ের কাছে চলে আসে ওয়ার্ডের সাংবাদিক। যাই হোক,
তো পুতুল মাকে বলছে, মা তুমি চুপ থাকো। এটা বলাতে শেখ হাসিনা আবার খেপা গেছে। খেপা গিয়া কি বলা যায়, এবং হাসিনার উপর নজরদারিতে নিয়োজিত ঢাকার নিরাপত্তা বাহিনী এই তথ্য আপনার আমাদের মাহমুদ ভাইয়ের কাছে পাঠাইছেন। নির্ভরযোগ্য সূত্র বলছে, দিল্লির আভিজাত লুটিয়েন্স বাংলো জোনে ভারত সরকারের দেওয়া সুরক্ষিত একটি বাড়িতে শেখ হাসিনা বসবাস করছেন এবং ওনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সার্বক্ষণিক ওনার সাথে আছেন। বাসভবনটিকে কার্যত একটি ওয়ার রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে নিয়মিত শারীরিক চেক আপের জন্য চিকিৎসক, নার্স, বড় কোনো সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা নরেন্দ্র মোদী করে দিয়েছে। এছাড়া ওই বাসায় থাকছেন ভারতে দায়িত্ব পালন করা সাবেক একজন হাই কমিশনার। পাশাপাশি ভারতীয় এস্টাবলিশমেন্টের পছন্দ করা একজন আইনজীবী আইনি ও গণমাধ্যমের বিষয়গুলো দেখভাল করছেন। দিল্লি প্রেস ক্লাবের একজন সাংবাদিকও সহযোগিতা করছেন। তো কারা সেই সাংবাদিক, কোন সাংবাদিক, এটা সম্পর্কে জানা যায়নি। সূত্র বলছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন নিয়ে পরিকল্পনা কিভাবে সাজানো যায় এবং দ্রুত সফলতা পাওয়া যায় তা নিয়ে একটা বৈঠক ছিল, এবং ওই বৈঠকে পুতুল মাকে এই ধরনের তৎপরতা বন্ধ রাখার কথা বললে শেখ হাসিনা রেগে যান। এখন এই যে তথ্য উপাত্ত, আমরা মোটামুটি মামের মধ্যে তর্ক বিতর্ক এতটুকু আমরা দেখলাম যে ওই দিন সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত 4 ঘন্টা ব্যাপী বৈঠক ছিল। আর সেখানে আওয়ামী লীগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 10 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি সাবেক, তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আর এখানে নাকি আমাদের অনেক ব্যক্তিদের নাম এখানে পত্রিকায় আসছে, আমি ওদিকে যাচ্ছি না। আর সাবেক আওয়ামী লীগের যারা বড় বড় এমপি ছিলেন, লাইক সাইফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক, অনেকের নাম এখানে সামনে আসছে। তো অর্থ যোগানদাতাদেরও এখানে তথ্যপত্র কালেকশন করা হয়েছে। নাশকতার ব্লু প্রিন্ট, ককটেল হামলা হবে, এগুলো এখানে বলা হয়েছে। এখন আসলে পুতুল কিনিয়া মা হাসিনার সাথে বাদাবাদি করছেন, তর্কাতর্কি করছেন আন্দোলনের কৌশল নিয়ে, এটার ইন্টারনাল ইস্যুটা আসলে আমরা আর জানতে পারিনি। এতটুকু ছিল তথ্য, বিশ্বাস করলে করেন, না করলে নাই। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম। এবং জামাত বলছে যে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, অস্পষ্টতা তৈরি হয়েছে, এতে জটিলতা বাড়বে। সুষ্ঠু নির্বাচনের শঙ্কাও তিনি আছেন যে সুষ্ঠু নির্বাচন না হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই সিদ্ধান্তে প্রধান উপদেষ্টা ইস্তেকামাত থাকেন। অন্যদিকে বিএনপি একটা কঠিন ফাঁদে পড়েছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বিএনপি সব দাবি পূরণ করা হয়েছে, গুড। হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিতে বিএনপি সব দাবি প্রধান উপদেষ্টা মেনে নিয়েছেন, ইটস ট্রু, আমরা সেটাই দেখছি। যেমন রাষ্ট্রপতি চুপ্পুর মাধ্যমে অধ্যাদেশ, সাংবিধানিক আদেশ জারি করা হয়নি, এনসিপির দাবি একটাও মানা হয়নি, জামাতের দাবি তো একটা মানা হয়েছে, যেমন নোট অফ ডিসেন্ট থাকবে না, এটা নিয়ে বিএনপি বলেছে এক মাইনকে চিপাই। এর মানে খেলা যে কোন লেভেলে চলছে, খেলা কোন লেভেলে চলছে প্রথমে এটা বলি। খেলা চলছে যে ইউনূস সরকারকে জনগণ ক্ষমতায় রাখতে বাধ্য হবে, কারণ এই অস্পষ্টতায়, এই জটিলতায় কোনো নির্বাচন ফেব্রুয়ারিতে সম্ভব নয়, এবং সামনে যারা ক্ষমতা আসবে তারা বেকায়দায় পড়বে। দিন শেষে যদি বিএনপি এবং জামাত একদম নিখুঁত সিদ্ধান্ত নেয়, তাহলে প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে জামাত মানবে না, বিএনপিও মানবে না। জামাত তো অলরেডি বলেছে, আসলে এখন পর্যন্ত সোফার যদিও বিএনপিতে একদিকে খুশির বন্যা যে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে, একই দিনে জাতীয় নির্বাচন, গণভোট, খুশি আর খুশি। যদিও এখানে আবার বেজারের দিকেও আছে, কারণ গণভোটকে আলু পেঁয়াজের সাথে তুলনা করে করার পরের দিনই আবার গণভোটের তারিখ নির্ধারণ, এটা সিগনিফিকেন্ট। কিন্তু দেখেন, দুইটা বক্তব্য আমি দেখাই। প্রধান উপদেষ্টার ঘোষণায় জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি, গোলাম পরোয়ার জামাত। প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন সালাউদ্দিন। তাহলে এখন পর্যন্ত দেখা গেল যে দুই দলেই হতাশ এবং কোন দলেই এটা পুরোপুরিভাবে সেলিব্রেট করছে না। বাস্তবে এটাই যে উভয়কেই ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে। পুরো প্রক্রিয়াটাই একটা জটিল এবং ধোঁয়াশাপূর্ণ, এবং নতুন একটা সংকট তৈরি হবে বাংলাদেশে, একটা অনিশ্চয়তা তৈরি হবে। যেমন দেখেন, অধ্যাদেশ জারি করেছে কে? চুপ্পু, হাসিনার চুপ্পু, ভারতের চুপ্পু। সেখানে মজার বিষয় যে এতদিন রাষ্ট্রপতি হিসেবে সংবিধানের আলোকে অধ্যাদেশ জারি করতেন রাষ্ট্রপতি। এই যে জুলাই সনদ যে অধ্যাদেশ জারি করছেন, এটা কোন সংবিধান অনুযায়ী?
এটা কোনো সংবিধান অনুযায়ী না। যেমন গণভোটের কথা বলেছেন, এটা কি আছে সংবিধানে? নাই। তাহলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেছে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে, সংবিধানের আলোকে নয়। তাহলে রাষ্ট্রপতিও কিন্তু এখন জন আকাঙ্ক্ষার ধারক বাহক হয়ে গেলেন। আপনি চিন্তা করছেন, এখন রাষ্ট্রপতি নিজে যদি ওয়াকারের সাথে গোপন বৈঠক করে একটা অধ্যাদেশ জারি করে দেয়, ইউনূসকে অপসারণ করে, যুক্তি জন আকাঙ্ক্ষা, বাস্তবায়ন সেনাপ্রধান, তাহলে কি করবে? কিচ্ছু করা থাকবে না। এই রাষ্ট্রপতিকে এই লেজিটিমেসি দিয়েছে ইউনূস, কারণ এখন তিনি জন আকাঙ্ক্ষার ভিত্তিতে সংবিধানে থাকুক আর না থাকুক, সরকার বলুক আর না বলুক, তিনি জন আকাঙ্ক্ষার ভিত্তিতে যে কোনো অধ্যাদেশ জারি করতে পারেন। তার মাধ্যমে জুলাই সনদ জারি করার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। এখন জন আকাঙ্ক্ষার নাম দিয়ে আওয়ামী লীগের আকাঙ্ক্ষার আলোকে ওয়াকারের নির্দেশে যদি কিছু একটা ঘটিয়ে দেয়, কিচ্ছু করতে পারবে না। রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান অঘটন ঘটাতে পারে। কার্যত এখন পর্যন্ত আমরা দেখছি বিএনপি জামাত উভয় দলই হতাশ। রাষ্ট্রপতি এবং চিপকু মিলে যে কোনো সময় অঘটন ঘটাতে পারে, এটা বলা যায় না। কারণ দেখেন, এটা কিছুটা হলো আজ করতে পেরেছে হয়তো। গোলাম পরোয়ার স্পষ্ট করে বলেছেন যে এতে অস্পষ্টতা তৈরি হবে, ধোঁয়াশা তৈরি হবে এবং জনগণের যে আকাঙ্ক্ষা এটার সাথে মিলে না। এবং জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা নিজেই। সালাউদ্দিনের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ। কিভাবে তাৎপর্যপূর্ণ দেখেন, এই যে 4টা প্রশ্নে গণভোট হবে, এখানে একটা অস্পষ্টতা যে গণভোট 60 বার হা না সিল মারা লাগবে না একটা, তো পরে আমরা জানতে পারলাম যে সিল একটাই, হ্যাঁ বা না, কিন্তু প্রশ্ন 4টা। 4টা প্রশ্নে এটা কন্ট্রাডিক্টরি। একদিকে ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রচারণা চালাতে পারবে, এর মানে বিএনপির যেসব নোট অফ ডিসেন্ট বা যেগুলো আপত্তি ওগুলো অনুযায়ী তারা প্রচার প্রচারণা চালাতে পারবে, ওগুলো করতে পারবে। আবার বিএনপির নোট অফ ডিসেন্ট উঠিয়ে দেওয়া হয়েছে খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নে যেগুলো বলা উচ্চকক্ষে পিআর আরো বিএসসি সহ যেসব বিষয়, ওগুলোতে তো বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। তাহলে ঘ নম্বরে নোট অফ ডিসেন্টের সুযোগ দেওয়া হয়েছে, আবার খ নম্বরে নোট অফ ডিসেন্ট উঠিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন 4টা কিন্তু ভোট একটা, মানে এগুলো কি? তো এতে আসলে বিএনপি কি করবে এটাই তো বিএনপি বুঝতে পারছে না, যে আসলে নোট অফ ডিসেন্ট আছে না নাই। খ নম্বর প্রশ্নে নোট অফ ডিসেন্ট নাই। আর প্রথম প্রশ্ন মূলত প্রথমটা, বাকিটা হচ্ছে প্রশ্নের পার্ট। তো প্রথমটা থেকে স্পষ্টত বোঝা যায় যে আসলে যদি হ্যাঁ পাস হয় তাহলে নোট অফ ডিসেন্ট জয় বাংলা শেষ। বিষয়টা তো এটাই, আবার নোট অফ ডিসেন্টের সুযোগ। তো বিএনপি এখানে কি করবে? আবার বিএনপির দাবি বেশিরভাগ মেনে নেওয়া হয়েছে। বেশিরভাগ দাবি বিএনপি মেনে নিলেও আসলে পুরো খেলা এখন ইউনূসের পক্ষে। ইউনূসকে 5 বছর রাখতে হবে, এছাড়া কোনো উপায় আমরা দেখি না। নির্বাচনের কোনো ইচ্ছা এখানে ইউনূসের নেই। এই পরিস্থিতিতে নির্বাচন হতেই পারে না। জামাতকে আঙ্গুল চুষবে। বিএনপিও জরুরি স্থায়ী কমিটির মিটিং ডেকেছে, জামাতও নির্বাহী পরিষদ মিটিং ডেকেছে। এই আলোচনা শুনতে শুনতে আপনারা নির্বাহী পরিষদের মিটিং এর খবর শুনবেন। এখন তারা কি আঙ্গুল চুষবে? না, একটা অস্পষ্টতার মধ্যে পড়েছে উভয়। তো এই জায়গায় দর্শক আরো অনেক প্রশ্ন আছে দেখেন, যেটা খুবই কমপ্লেক্স এবং জটিল। একটা গণপরিষদের মতো সংস্কার পরিষদ এরকম একটা গঠনের কথা বলা হয়েছে। এইটার কথাই সালাউদ্দিন বলছেন যে এটা তো জুলাই সনদে ছিল না। আচ্ছা, এক্ষেত্রে কন্ট্রাডিকশন আছে, দেখেন মজার কন্ট্রাডিকশন। আমি সালাউদ্দিন আহমেদের বক্তব্যটা একটু শোনাই। জামাত অস্পষ্ট এবং সংক্ষিপ্ত মন্তব্য দিয়েছে যে মানে এক কথা এটা পছন্দ হয়নি জামাতের। আর পছন্দ হয়নি এটা জামাত বলা লাগবে কি? জামাতের একদিন আগের সমাবেশ দেখেই তো বোঝা যায় যে আসলে পছন্দ হয়েছে কিনা। 2 দিন আগে যে আগে গণভোট হতে হবে, নইলে জাতীয় নির্বাচন 29 সালে, এটা তো স্পষ্ট কথা। সালাউদ্দিন যেটা বলেছেন যে প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন। সালাউদ্দিন বলেন প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন। সংবিধান সংস্কার পরিষদের নতুন ধারণা ঐকমত্য কমিশন এ নিয়ে আলোচনা হয়নি। এই যে সংবিধান সংস্কার পরিষদের নতুন ধারণা, এই জিনিসটাই তো আরেকটা ভেজাল, ধোঁয়াশা। কিভাবে সংবিধান সংস্কার পরিষদ? একদিকে বলা হয়েছে যে গণভোটের বিধান হা বিজয়ী হলে ওটা মানতে বাধ্য। আবার বলা হয় সংবিধান সংস্কার পরিষদ, এর মানে সংবিধান সংস্কার পরিষদ তো নিজেরা একটা স্বাধীন পরিষদ, তারা সংবিধান সংস্কার করবে।